হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুলিনারি আর্টিস্ট আফলাতুন নাহার শিলু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে এবং কাজের প্রেশার কেমন এখন? এখন আসলে রিসেন্ট আমি এনএসডি এর মানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ট্রেনার এবং অ্যাসেসর হলাম, এবং এর আগেও আমি কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আর এর আগে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাসেসর ছিলাম, সম্প্রতি ট্রেনার হয়েছি। আচ্ছা, তো ট্রেনিং নিয়েও ব্যস্ত আছি, নিজেও ট্রেনিং করছি, মানে পড়াশোনা, বিজনেস সবকিছু নিয়েই ব্যস্ত আছি। বা একসাথে অনেকগুলো কাজই করছেন। হ্যাঁ, আমরা জানি যে রান্না একটি আর্ট। সো একজন পারফেক্ট রাঁধুনি হতে গেলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে রান্নাকে এখন শুধুমাত্র আর্টের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখিনি, বা বিশ্বে যারা শেফ আছেন, কালিনারি নিয়ে কাজ করছেন, তারা মানে কুকিংকে একটা আর্ট না শুধু, এটাকে সায়েন্স হিসাবেও আসলে আমরা গণ্য করছি। তো সেই ক্ষেত্রে রান্না আসলে এত ডিটেল একটা বিষয়, রান্নার সাথে কিন্তু অনেক কিছুই সংশ্লিষ্ট, শুধু রান্নার মধ্যেই সীমাবদ্ধ না কালিনারি সেক্টরটা। মানে রান্নার সাথে পর্যটন থেকে শুরু করে নিউট্রিশন থেকে শুরু করে আপনার সব কিছুই জড়িত। তো সব কিছু নিয়ে একজন কালিনারি আর্টিস্টকে আসলে সব কিছু বিষয়ে আমার মনে হয় নলেজ রাখা দরকার। সব ধরনের গুণাবলী যদি অর্জন করতে হয় তাহলে কালিনারি নিয়ে আসলে পড়াশোনা করতে হবে। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, মানে এই তিনটা কম্পিটেন্সি বেসড আমাদের থাকা দরকার, তাহলে আমরা একজন দক্ষ এবং পারফেকশনিস্ট কালিনারি আর্টিস্ট হতে পারবো। কারিগরি শিক্ষা বোর্ডের আপনি প্রশিক্ষক ও ট্রেনার, আমরা জানতে চাই যে এখানে কিভাবে কাজ করছেন? এখানে আসলে আমাদেরকে অন কলে ডাকা হয়, যে যখন আমাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে যেতে হয়, যখন যেভাবে আমাদেরকে ডাকা হয়, ধরেন সিলেট, চিটাগং, বরিশাল, খুলনা, রাজশাহী, মানে সব জায়গায় আমাদের যেখানে যেখানে কালিনারি ইনস্টিটিউট আছে সেগুলোতেই আমাদেরকে ডাকা হয় পরীক্ষা নেওয়ার জন্য। কুকিংয়ের পরীক্ষা, আমি কুকিংয়ের অ্যাসেসর, কুকিংয়ের পরীক্ষা নেওয়ার জন্য। যেহেতু আপনি একজন কালিনারি আর্টিস্ট, আর একটু জানতে চাই কালিনারি আর্টিস্টের আসলে বিশেষত্বটা কি? মানে আমার ক্ষেত্রে আমি বলবো, রান্না একসময় আমার শখ ছিল। আমি যখন পেশা হিসেবে গ্রহণ করার জন্য উদ্যোগ নিলাম বা চিন্তা করলাম যে আসলে এটাকে কিভাবে প্রফেশন হিসেবে নিতে পারি, তখন আমি আসলে প্রথমেই প্রফেশনাল শেফ কোর্স করেছি। আচ্ছা, প্রফেশনাল শেফ কোর্সটা আমার ছিল, এটা 1 বছরের। এরপরে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে লেভেলগুলো আছে, কুকিংয়ের লেভেল, এগুলো সবগুলোই আমি কমপ্লিট করেছি, মানে সেটা কুকিং এবং বেকিং দুটোই। আর এনএসডি এর আন্ডারে আমরা করেছি হচ্ছে বেকিং, কুকিং এবং সার্ভিস। আমি 3টে স্কিল পার্ট করেছি। এরপরে আমি অ্যাসেসর এবং ট্রেনার হয়েছি, মানে পরীক্ষক এবং ট্রেনার। সেই পরীক্ষাগুলো আমাদের দিয়ে তারপরে এখানে উত্তীর্ণ হতে হয়েছে। আচ্ছা, কালিনারি আর্টিস্ট বলা হয় কাদের? অনেকে তো একটা চিন্তা থাকে শেফ মানে হয়তো বা কালিনারি আর্টিস্ট, এই ধারণাটি সঠিক নাকি না? শেফ হতে হলে আসলে কিছু যোগ্যতা, কিছু দক্ষতা, কিছু অভিজ্ঞতা সবই প্রয়োজন। তো কালিনারি আর্টিস্ট হতে হলে আপনাকে তো এই গুণাবলীগুলো অর্জন করতেই হবে, যে আপনি রান্না ভালো জানেন, রান্নার নলেজ সম্পর্কে একটা রেসিপি আমি করছি, ধরেন একজন অ্যামেচার একটা রেসিপি সে ভালো পারে করে ফেলছে, কিন্তু আমরা সেই রান্নাটার মানে পুরোপুরি জ্ঞান, মানে আমি কোন রেসিপিটি করছি, সেটার অরিজিন কি, ইতিহাস কি, আমি কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে এটা করছি, সেটা কেন করছি, এবং তার সঠিক পরিমাপ এবং পরিমাণ এবং পুষ্টিগুণ এবং প্রপোর্শন, মানে একজন মানুষ কত প্রপোর্শন ক্যালোরি খেতে পারে, এই বিষয়গুলোকে অবগত থাকতে হবে। কালিনারি প্রফেশনে যারা নতুন আসতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? মানে কেন তারা আসলে এই প্রফেশনটা চুজ করবে এবং এটার ফিউচারটা আসলে কি? আসলে আমি বলবো যে কালিনারি সেক্টরটা, আমি প্রথমেই বলেছি যে অনেক ওয়াইড, এখানে কাজ করার অনেক জায়গা আছে। তো যারা ধরেন খুব কাছে থেকে আসে, মানে খুব কম বয়সে আসে, তাদের জন্য এটার একটা বেটার ফিউচার আছে। কারণ এখানে হচ্ছে যে কুকিং লেভেলগুলো আছে, এই কুকিং লেভেলগুলো যদি সে সাকসেসফুলি কমপ্লিট করে তাহলে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে। এটা যে ইনস্টিটিউট থেকে করে সেই ইনস্টিটিউট থেকেই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়। তো এই ইন্টার্নশিপের যে মানে সেশনটা থাকে, এই সেশনে আসলে প্রত্যেকটা সেকশনেই ওনাদেরকে কাজ করতে হয়, মানে বেকিং, কুকিং, সার্ভিস, হাউসকিপিং, এরকম প্রত্যেকটা সেকশনেই কিন্তু
আলাদা আলাদাভাবে তাদেরকে কাজ করতে হয়। তখন তারা প্রত্যেকটা বিষয়ে মানে কালিনারির প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু জেনে যায় এবং খুব ভালোভাবে জানতে হয়, এলাবোরেটলি জানতে হয়। জানার পরে তাদের দেশেও কাজ করার অনেক সুযোগ আছে, ইভেন অ্যাব্রডেও কাজ করার সুযোগ আছে। তা আমি বলবো যে যারা ইয়াং জেনারেশন তারা যদি এটাকে পেশা হিসেবে নিতে চায় তাহলে একদম আমি স্বাগত জানাই তাদেরকে। আচ্ছা, আমরা সামনে বই দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে আপনি সম্প্রতি বই লিখেছেন। কোন বিষয়ের উপর লিখেছেন এবং এই বইয়ের আসলে বিশেষত্বটা কি আমাদের জন্য? আসলে আমার শখ হচ্ছে কবিতা লেখা। তো এইবার গত বইমেলায় আমার 3য় কাব্যগ্রন্থ এসেছে, তার আগে 2টো এসেছে। এবারে কাব্যগ্রন্থের নাম বেদনার কোরাস, তার আগের 2টো আছে, এখানে সবগুলোই আছে। সেকেন্ডটা হচ্ছে সুগন্ধের পদচিহ্ন আর প্রথমটা হচ্ছে ভালোবাসার ছাদ বাগান। তো সবগুলোই কবিতার বই। কবিতা লিখতে পছন্দ করি, খুব ছোটোবেলা থেকে কবিতা লেখার অভ্যাস ছিল। তবে কখনো প্রকাশ করব এরকম চিন্তা ছিল না, একটা সময় সবার উৎসাহে এই পর্যন্ত আসা। তো কবিতা লিখি, মনের আনন্দেই লিখি, মনের খোরাক হিসাবেই আমার কবিতা লেখা। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে চাই। শিওর। আমার কবিতার নাম আমি যেতে চাই। সমুদ্রের চোয়ালের মধ্যে পৃথিবীর মুখ গহ্বরে যে জায়গা, আমি সেখানে যেতে চাই। যেখানে প্রজাপতির চঞ্চলতা আছে, রাজহাঁস ডানা ঝাপটায় একটা শূন্যতার জন্য, আমি সেখানে যেতে চাই। যেখানে অজ্ঞাত নামহীন বহু লোক দেখেছি শৈশবে, অন্ধকার অতলে জীবনের অপচয় দেখেছি, নাইটিঙ্গেলের ডাকে যেখানে ঘুমানো যায় না, মৃতদেহ নিয়ে যেখানে কেউ বেশি ভাবে না, আমি সেখানে যেতে চাই। অন্যকে নিয়ে কেউ বিচলিত হয় না, কারো বিয়ের রৌপ্য জয়ন্তীতে অচেনা কেউ অতিথি হয়ে হয় না, খবরের কাগজপত্র পড়ে যেখানে সবাই পাহাড় দেখে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শান্ত থাকে, আমি সেখানেই যেতে চাই। জীবনের দাঁড় টানতে টানতে নিজের লেখা গানের সুর ভুলে যায়, স্বদেশ স্মরণ করতে করতে নিজেকে উৎসর্গ করে, ভবিষ্যতের ভাগ্য নিয়ে গণনায় মনোযোগ দেয় না, আমি সেখানেই যেতে চাই। আমি চাই একটা অজানা সমুদ্র যা কাউকে নিরাবরণ করে না। আমি স্বপ্নের জাল বুনি না, তবে স্বপ্নের জালের ভিতর কুয়াশার নীরব শব্দ শুনতে পাই, যা আমাকে সজীব করে তোলে। ধন্যবাদ। চমৎকার, আপনাকেও ধন্যবাদ। আমরা জানি যে আপনি কবিতা লেখার পাশাপাশি গানও লিখে থাকেন, গীতিকার হিসেবেও আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে। কিভাবে এই দক্ষতা অর্জন করেছেন? একটু সংস্কৃত মনে ছিলাম ছোট থেকেই, ভালো লাগতো প্রকৃতি, ভালো লাগতো প্রকৃতির অনেক কিছুকে আসলে নিজের মনের মধ্যে কাব্যিক আকারে নিয়ে নিতাম। তো সেখান থেকেই কবিতা লেখা, পরবর্তীতে গান লেখা। তো গান লেখা আসলে গানটা যে কখনো গান নিয়ে কখনো আত্মপ্রকাশ করব এটাও আমার চিন্তার মধ্যে ছিল না। খুবই শাই ছিলাম আমি এই বিষয়গুলোতে। তো একটা সময় আমার হাজবেন্ডই বলেছেন যে আসলে গানগুলো তো মানে পুরাতন হয়ে যাচ্ছে। মানে গান কিন্তু পুরাতন হয়ে যায়, গানের শব্দ চেঞ্জ হয়, মানে প্রতিনিয়ত কিন্তু শব্দগুলো চেঞ্জ হয়, কিছু নতুন শব্দ আসে, কিছু বৈপ্লবিক শব্দ আসে, কিছু প্রেমের শব্দ আসে, যেগুলো আগের শব্দগুলোকে ঢেকে ফেলে। তো উনি বললেন যে তুমি গান নিয়ে আসলে কাজ করো। তখন আমি গান নিয়ে আসলে অনেক কাজ করেছি। তবে গানগুলো যখন আমি আত্মপ্রকাশ করার আগে আমার গান নিয়ে অনেক কাজ করতে হয়েছে, অনেক গবেষণামূলক কাজ করতে হয়েছে, মানে গানগুলো আমাকে এডিট করতে হয়েছে অনেক, পুরাতন শব্দগুলোকে ফেলে দিয়ে নতুন শব্দ সংযোজন করতে হয়েছে। তো যাই হোক, এক সময় আমি ভাবলাম যে একটা দেশের গান দিয়ে বা দেশ মাতৃকার একটা, আমি যেহেতু দেশপ্রেমিক একজন মানুষ, তো সেইভাবেই একটু নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করি। তো আমি 21শে ফেব্রুয়ারির গান নিয়ে, মানে 21শে ফেব্রুয়ারির দিনে আমার প্রথম গানটা রিলিজ হয়, 21শে ফেব্রুয়ারি নিয়েই গান। এরপরে প্রেমের গান আছে, করোনা নিয়ে আমার গান আছে, যেটা ভারতীয় একজন শিল্পী গেয়েছেন। তো মোটামুটি আমার 7টা গান আত্মপ্রকাশ করেছে। আর আছে আরও অনেক গান যেটা প্রকাশ হয়তো করার ইচ্ছা আছে, সব হয়তো হবে না, তবে গীতিকার হিসেবে হয়তো আত্মপ্রকাশ করার একটা সুযোগ আমার ভবিষ্যতে আসবে। আপনার একটি ক্যাটারিং এর মশলার বিজনেস আছে, সেই বিজনেস সম্পর্কে একটু জানতে চাই। শুরুটা কিভাবে করেছিলেন এবং এখানে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে? ক্যাটারিং বিজনেসটা আমি শুরু করি 2018-তে। এখানে হচ্ছে যে আমি শুরুতে একটা ডায়েট প্রজেক্ট নিয়ে কাজ করতাম, শুরুটাই ছিল এরকম, ডায়েট প্রজেক্ট নিয়ে কাজ করেছি, প্রায় 13 মাস আমি কাজ করেছি। এটা আমার জন্য খুব বড় একটা ভালো অভিজ্ঞতার বিষয়, যেহেতু আমি ডায়েট প্রজেক্টে কাজ করেছি। কারণ নিউট্রিশন নিয়ে কাজ করার জন্য আসলে আমাদের কালিনারি আর্টিস্টদের নিউট্রিশন নিয়ে জানা খুব দরকার।
তো আমি যখন প্রফেশনাল শেফ কোর্স করি তখন প্রত্যেকটা খাবারের নিউট্রিশন নিয়ে কথা বলতেন আমাদের শেফরা। তো সেখান থেকে কিছু জানা, এবং আমি যখন হাতে কলমে কাজটা করলাম এবং বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় আমি এই ডায়েট প্রজেক্টটা কাজ করেছি, ডায়েটটা দিয়েছি, আমার এখান থেকে সেই ডায়েটটা যেত এবং এখানে হচ্ছে 6 বেলার খাবারটা যেত। তো সেভাবেই করতে হতো, প্রপোর্শন মেনটেন করে করতে হতো, প্রত্যেকটা জিনিসের পরিমাপ, এবং অনেক ডায়াবেটিক পেশেন্ট ছিলেন তাদের কথা চিন্তা করে, অনেক হাই কোলেস্টেরলের পেশেন্ট ছিলেন সেইটা চিন্তা করে সেভাবেই মিলটা আমাকে প্রস্তুত করতে হতো। এরপরে আমি তার মাঝামাঝি আমি অনেক ক্যাটারিং করেছি। আমি চ্যালেঞ্জিং একটা ক্যাটারিং করেছি, সেটা ঢাকার বাইরে এবং 1000 জনের। তো সেটা সাকসেসফুলি আমি করতে পেরেছি। আসলে অনেকেই ওই সময় আমাকে নিষেধ করেছিল যে না, আসলে প্রথমেই এটা এত বড় একটা চ্যালেঞ্জ নেওয়া, রিস্ক নেওয়া। তো আল্লাহর রহমতে আসলে চ্যালেঞ্জ না নিলে তো জীবনে সাকসেসফুল হওয়া যায় না। আর মশলার বিজনেসটা শুরু করেছি আমি গত 2 বছর হলো। এখানে আমার গুঁড়া মশলা থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে, শুধু মশলা না, এখানে সস এবং বাটার, ঘি এগুলো আছে। তো এখানে কিছু সিগনেচার মশলা আছে, আসলে গুঁড়া মশলা মানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার পাশাপাশি কিছু সিগনেচার মশলা আছে যেটা আমার নিজের রেসিপি দিয়ে করা। বেশ দারুণ। আপনি অনেক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, ভবিষ্যতে আর কোন কোন কাজের সাথে নিজেকে যুক্ত করার ইচ্ছা রয়েছে? আসলে আমি মানে টিচিং প্রফেশনটাকে খুব ভালোবাসি। আমি বিয়ের আগে টিচিং প্রফেশনে ছিলাম, তো পরে আর ওইটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। কিন্তু এখন যখন আমি কোনো জায়গায় কালিনারি নিয়েই ট্রেনিং করাই, যখন স্টুডেন্টদের সামনে আমি নিজেকে উপস্থাপন করি, এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো এটা তো অবশ্যই থাকবে। আর আমার ক্যাটারিং বিজনেসটাকে আমি আরও উপরে উঠাতে চাই। এটা তো স্বাভাবিকভাবে সবাই চায় যে আমি আরও একটু উপরে উঠাই। এখন এটাকে আমি কোনো না কোনোভাবে কোনো দিন হয়তো একটা ইনস্টিটিউটের আকার দিতে পারবো, আশা রাখি। জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর কিছু আলোচনা হলো এবং খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলতে পেরে। ভালো থাকবেন সব সময়, অনেক অনেক শুভকামনা রইল। আমারও খুব ভালো লেগেছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলার সকল কলাকুশলীকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।